আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অর্থনীতি পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলই হবে বিএনপির মূল চ্যালেঞ্জ। নির্বাচনোত্তর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী 297 জনের গ্যাজেট প্রকাশ। মঙ্গলবারের মধ্যে সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 30টি আসনে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিতের আবেদন জামায়াত ইসলামীর। আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান দলটি। গণভোটে হ্যার মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে মন্তব্য আলী রিয়াজের। একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি দায়বদ্ধ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন প্রধান উপদেষ্টার। মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে শুভেচ্ছা ডক্টর ইউনূসের। এবং 2008 সালের পর এবারের সংসদ নির্বাচন ছিল গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ইইউ নির্বাচন পর্যবেক্ষক ও কমনওয়েলথ ইলেকশন অবজারভার গ্রুপের মূল্যায়ন। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয়। হাজারো জনতার রক্তের বিনিময়ে পাওয়া গণমানুষের এই বিপুল সমর্থনের প্রতিদান দেবে বিএনপি। নির্বাচন উত্তর সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। নির্বাচনে অংশ নেয়া প্রতিটি রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলকে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিএনপি চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন শেষ করেই দু আঙ্গুল তুলে ভিক্টোরি সাইন দেখিয়ে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়টা উদযাপন করলেন তারেক রহমান। এ যেন পাহাড় সম প্রতিবন্ধকতা মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করার আত্মতুষ্টি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, রক্তে ভেজা গণতন্ত্রের যে পথ রচিত হয়েছে তা যাতে কোনো অপশক্তি ব্যাহত করতে না পারে তা নিশ্চিতে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সব সংশয় কাটিয়ে শান্তিপূর্ণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ পুনর্গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। পরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আইনি প্রক্রিয়ায় সবকিছু হবে, বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণই বিএনপির পররাষ্ট্রনীতি। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। নিরাপদ মানবিক দেশ প্রতিষ্ঠার পথে সবার সহযোগিতা চান
তারেক রহমান। আমরা এমন একটা ইকোনমি ইন্ট্রোডিউস করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে। কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না, তাতে কোনো লং টার্মে ভালো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মঙ্গলবারের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্য মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই তথ্য দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানালেন, স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। এদিকে শুক্রবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 জন সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশ করেছে ইসি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রায় 1.5 বছর পর সংসদ সদস্যদের উপস্থিতিতে আবারও প্রাণবন্ত হয়ে উঠছে জাতীয় সংসদ ভবন। টানা 3 বিতর্কিত নির্বাচনের পর এবার সংসদ অধিবেশনে সরকার ও বিরোধী দলের কার্যকর অংশগ্রহণের অপেক্ষা। এরই মধ্যে শুক্রবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত গেজেটে সংসদ সদস্য হিসাবে নির্বাচিতদের নাম, পিতামাতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনের প্রথমে সংসদ সদস্য এবং পরে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন বলে জানান তিনি। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের। তবে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পলাতক থাকা অবস্থায় পদত্যাগ করেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বঙ্গভবনের প্রতিনিধি হয়ে শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। শপথের কে পড়াবেন এটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। খুব দ্রুত সম্পন্ন হবে, দেরি হলেও এটা 16 বা 17 তারিখ বা তারপরে যাবে না। সব শপথ এর মধ্যে হয়ে যাবে। জাতীয় সংসদের 300 আসনের মধ্যে প্রার্থী মৃত্যুর কারণে একটি স্থগিত রেখে বাকি 299টি আসনে ভোট অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। তবে আদালতের আদেশ নিষ্পত্তি না হওয়ায় 2টি আসনের ফলাফল স্থগিত রাখে নির্বাচন কমিশন। নির্বাচনে 297টি আসনের মধ্যে বিএনপি 209 ও জামাত পায় 68টি আসন। এছাড়া জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের শরিকেরা পেয়েছে 9টি, বিএনপি সমর্থিত শরিক দল 2টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পায় 7টি আসন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে তারেক রহমান স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে। এদিকে নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আমিরের জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার, দায়িত্বশীল বক্তব্য ও কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক বার্তায় নাহিদ ইসলামের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে তা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি
তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। 30টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিতের ইসির কাছে আবেদন করেছে জামায়াত ইসলামী। শনিবার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় সহিংসতায় জামায়াতের নেতাকর্মীরা মারাত্মকভাবে আহত হচ্ছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন এই নেতা। তিনি বলেন, 30টি আসনে চরম অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্ব হয়েছে। অনেক কেন্দ্রে ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হয়েছে বলে দাবি তার। ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল দাবি করেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া 3, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা 7, 8, 13, 17 সহ গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারের আসনগুলোর ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনা করার। এসব আসনে তারা বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন দলটির নেতারা। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনা ঘটেছে, মারাত্মক আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন, এমন কিছু ঘটনা ঘটেছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্থানীয়ভাবে প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমরা আশা করছি যে এগুলোর তড়িৎ পদক্ষেপ তারা গ্রহণ করবেন। 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, ঘোষণা মাজা হয়েছে। আসনগুলো ভোট বা ফলাফল স্থগিত রেখে এবং পুনঃগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। গণভোটে হ্যার মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিএনপি তার নৈতিক দায়বদ্ধতা থেকে জুলাই সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। রাষ্ট্র সংস্কারের সবাই অঙ্গীকারবদ্ধ জানিয়ে আলী রিয়াজ বলেন, সংসদের ভেতরে বাইরে সব রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে গণরায় বাস্তবায়ন করবে। বিস্তারিত জানাচ্ছে সৈয়দ রিয়াজ। 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত গণভোটেরও গেজেট প্রকাশ করেছে ইসি। এই গেজেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ভোট পড়েছে 4,82,660টি। অন্যদিকে না ভোট পড়েছে 2,20,71,726টি। প্রাপ্ত ব্যালটের মধ্যে বাতিল হয়েছে 74,22,637টি। ভোটারদের 60%-এরও বেশি গণভোটে অংশ নিয়েছেন। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ বলেন, জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলে হবে না। 24-এর গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়ে এবং আহত হয়ে রাজনৈতিক দলগুলোর উপর যে দায়িত্ব অর্পণ করেছে তার স্বীকৃতি এই গণভোটের বিজয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অ্যাডাপ্টেবিলিটি দেখিয়েছে, ফলে আমরা আশা করতে পারি গণভোটের যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল তারা এগুলিকে বিবেচনায় নেবেন। গণভোটে প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়ে দেশব্যাপী যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সে বিষয়ে আলী রিয়াজ বলেন, অনেক ভোটার জাতীয় নির্বাচনে ভোট না দিলেও গণভোটে তাদের মতামত দিয়েছেন। নির্বাচনে ভোট দিতে এসে কেবলমাত্র গণভোটে ভোট দিয়েছেন, অন্য ভোটে কোনো ভোট দেননি, এরকম হয়েছে। ফলে এটা খুব অস্বাভাবিকতা, এবং এটা অস্বাভাবিক বলে বিবেচিত হতো যদি আপনি 30-40% ব্যবধান দেখতে পেতেন। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধানের বিশেষ সহকারী আলী রিয়াজ 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্য ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলসহ দেশবাসীকে অভিনন্দন জানান। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। 2008 সালের পর এবারের জাতীয় নির্বাচন ছিল ঐতিহাসিক, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভার মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইয়াবস। রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী প্রাথমিক পর্যবেক্ষক রিপোর্টে একথা জানান তিনি। ইভার্স ইয়াবস বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। এদিকে এবারের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছেন কমনওয়েলথ ইলেকশন অবজারভার গ্রুপ। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কাজ করে দেশি বিদেশি প্রায় 60,000
পর্যবেক্ষক। সারা দেশে কাজ করে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ইলেকশন অবজারভার সহ বিভিন্ন দেশের একাধিক সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে ঐতিহাসিক বলে জানায় ইইউ মিশন। পাশাপাশি নারী প্রার্থী কম থাকা, অনলাইন হয়রানি, নারী প্রচার কর্মীদের উপর হামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর বিষয়টিও তুলে ধরা হয়। ইইউ অবজারভার মিশনের প্রধান ইভার্স ইয়াপস বলেন, 2008 সালের পর এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। For the first time since 2008, elections were genuinely competitive, conducted under a renewed legal framework that largely accords with international standards and with fundamental freedoms broadly respected. গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনের বিষয়ে জনগণের আস্থা ফেরাতে এই নির্বাচন কাজ করেছে বলেও জানায় ইইউ। Our assessment of this historic election would be incomplete without acknowledging the importance of civil society. Many grassroots and national organizations made commendable efforts to restore public trust in the electoral process. Bangladesh has made a pivotal step to restore public trust in democratic elections and good governance. এবার নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পেরেছে বলেও জানানো হয়। The Commission worked independently and transparently, while the commitment of election officials to uphold democratic standards has set a new benchmark for future elections in Bangladesh. এদিকে কমনওয়েলথ ইলেকশন অবজারভার গ্রুপের পক্ষ থেকে আরেকটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো নির্বাচন শান্তিপূর্ণ বলে প্রতিবেদন তুলে ধরেন। Election, it was peaceful, it was orderly, and it was transparent. And I think that those are the indices of an acceptable election. ভবিষ্যতে বাংলাদেশে আরও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিদেশি পর্যবেক্ষকরা। ইলেকশন প্লেজেস ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘদিনের পরিকল্পনা, সাংগঠনিক কৌশল ও ভোটার স্থানান্তরে ঢাকা মহানগরের 15টি আসনের 60তেই জয় পেয়েছে জামায়াত জোট। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আর বিদ্রোহী প্রার্থী থাকায় ঢাকার 2টি আসনে সহজ বিজয় পেয়েছে 11 দলীয় প্রার্থীরা। ঢাকা মহানগরে অন্য 8টি আসনে জামায়াত না জিতলেও বিএনপির সাথে ভোটের ব্যবধান ছিল মাত্র 2 থেকে 6 হাজার। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের ফলাফলে দেখা যাচ্ছে বিএনপি এককভাবে পেয়েছে 209 আসন, তাদের জোটের ঝুলিতে 212 আসন। অন্যদিকে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য পেয়েছে 77 আসন। সারা দেশে 282 আসনে জামাত পেয়েছে 70 আসন। আর রাজধানীতে চমক দেখিয়ে ঢাকার 2 সিটিতে 15 আসনের মধ্যে 7টি তাদের দখলে। তারেক রহমানের ঢাকা 17 সহ জামাতের হাতছাড়া হওয়া 8টি আসনেও বিএনপির প্রার্থীদের সাথে ভোটের ব্যবধান খুব বেশি নয়। এই সাফল্যের কারণ হিসাবে সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান জামাতের সুদূরপ্রসারী কৌশল, সাংগঠনিক শক্তিকেই কৃতিত্ব দিচ্ছেন। সাধারণ মানুষের বিপদে আপদে দাঁড়ানো এবং তাদের অনেকগুলো জনসেবামূলক প্রতিষ্ঠান আছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোর মাধ্যমে মানুষকে সেবা দেওয়া, যেটি আমাদের সেকুলার দলগুলো, সেকুলার বা মধ্যপন্থার দলগুলো সেটি ব্যাপারে খুব আগ্রহ দেখায় না। অন্য দলের নির্বাচনী রাজনীতিটা শুরু হয় তফসিল ঘোষণার পরে অথবা নির্বাচনের তারিখ ঘোষণার পরে। জামাত ইসলামী অনেক আগে থেকে এটি শুরু করে। ঢাকা শহরে অনেক ভোটার করেছে তারা ধরে নিয়েছে, তারা লক্ষ্যবস্তু করেছে কোন কোন এলাকায় তাদের প্রার্থী জয়ী হতে পারে। ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 11, ঢাকা 15 ও ঢাকা 16 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল না। তবে ঢাকা 12 ও ঢাকা 14 আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে পারেনি। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে জামাতের বিজয় অনেকটা সহজ হয়েছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। 77 আসনে অনেকেই অবাক হয়েছেন বা তার এই উত্থানে একটা কারণ যে আওয়ামী লীগ নির্বাচনী মাঠে ছিল না। এর আগে জামাত ইসলামী দল হিসেবে পরিচিত, তারা ধর্মের ভিত্তির বাইরে এসে কিন্তু তার নিজের ভাবমূর্তি গড়ার চেষ্টা করেছে। আগে দলের গঠনতন্ত্রে যে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন, সৎলোকের শাসন, এখন সৎলোকের শাসনের উপর জোর দিয়েছে, কিন্তু এখন তারা বলছে ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। এদিকে ঢাকা 16 আসনে বিএনপির পরাজিত প্রার্থী আমিনুল হক অনিয়মের অভিযোগ তোলে আবার ভোট গণনার দাবি জানিয়েছেন। আইনি জটিলতা রয়েছে,
সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব। ঢাকা ৯ আসনে জয়ী বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের দাবি, তিনি ঢাকার স্থানীয় হওয়ায় জামাতের কোনো কৌশল কাজে আসেনি। এই এলাকার অলিতে গলিতে আমার বিচরণ রয়েছে, সুতরাং মানুষের সাথে আমার সামাজিক, ব্যক্তিগত, রাজনৈতিক সম্পর্ক ছিল। সেই ভালোবাসার, দলের জনপ্রিয়তা, ধানের শীষের জনপ্রিয়তা এবং এলাকার সন্তান হিসেবে এলাকার মানুষের ভালোবাসা, দুটি সংমিশ্রণই এই রহস্য। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো রাজধানী ঢাকায় কোনো আসনে বিজয় পেল জামাত। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সদ্য সমাপ্ত নির্বাচনের পর মাগুরা ১ ও ২-এ নির্বাচিত সংসদ সদস্যের কাছে সাধারণ মানুষ মাগুরা উন্নয়নে নানা রকম প্রত্যাশা ব্যক্ত করেছেন। সেখান থেকে সহকর্মী সুজন মাহমুদ জানাচ্ছেন নির্বাচন পরবর্তী মানুষের অনুভূতি। এই মুহূর্তে আছি মাগুরা শহরের পান্নাদলি ব্রিজ এলাকাতে। তবে আমরা বেশ কিছু ভোটারদের সঙ্গে কথা বলেছি, ইতিমধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন মাগুরার সব থেকে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। পড়ালেখা করার পরে তারা বেশিরভাগই বিদেশে চলে যায়। তবে মাগুরাতে ২টি সংসদীয় আসন রয়েছে, মাগুরা সদর এবং শ্রীপুর উপজেলা সংসদীয় আসন ৯১, মাগুরা ১ এবং মোহাম্মদপুর এবং শালিখা সংসদীয় আসন ৯২, মাগুরা ২। তবে এই দুইজন সংসদীয় আসনে দুইজন ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন এমপি হিসেবে। তবে তাদের কাছে আসা মাগুরার যে বেকার সমস্যা আছে সেই বেকার সমস্যা দূর করবে এবং সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে মাগুরা সদর হাসপাতালের কিন্তু অব্যবস্থাপনা সহ এখানে চিকিৎসা সেবার মান কিন্তু উন্নয়ন করা। সুজন মাহমুদ, এটিএন বাংলা, মাগুরা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে নারায়ণগঞ্জের চাষারায় আছেন প্রতিনিধি আব্দুল সালাম। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ নির্বাচনী পরবর্তী পরিস্থিতি। জাতীয় সংসদের নারায়ণগঞ্জের 5টি আসনে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরে আজকে কিন্তু জীবনযাত্রা বলতে গেলে স্বাভাবিক এবং 5টি আসনের যে নির্বাচিত প্রার্থীরা তারা মূলত আজকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন তার দলীয় কর্মী সহ বিভিন্ন স্বজনদের সাথে তারা দেখাশোনা করছেন। কিন্তু যেহেতু সরকারি বাধা বিপত্তি আছে, সেখানে কিন্তু কোনো জায়গায় কোনো আনন্দ উৎসব কিন্তু মিছিল মিটিং কোথাও দেখা যায়নি। তবে কর্মীদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে তাদের প্রার্থী জেতার জন্য। নারায়ণগঞ্জের 5টি আসনের মধ্যে 4টি আসনে কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। অপরদিকে একটি আসনে অর্থাৎ ফতুল্লা আসনে সেখানে কিন্তু এনসিপির প্রার্থী নতুন নবাগত একজন প্রার্থী সে জয়লাভ করেছে। মানুষের মধ্যে কিন্তু আলোচনার বিষয়বস্তু ছিল এবারে নির্বাচন এবং ভোট এবং শান্তিপূর্ণ অবস্থান। এই ছিল নারায়ণগঞ্জে আমার কাছে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন শেষে শেরপুর 1 আসনের শেখহাটি বাজার এলাকা থেকে সবশেষ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুর রহিম বাদল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন দাঁড়িয়ে আছি আমি শেরপুর সদর 1 আসনের শেরপুর পৌরসভার শেখহাটি বাজার এলাকায়। এবার শেরপুরে 1 এবং 2 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমূলক পরিবেশে ভোট প্রদান করেছেন এবং ভোটাররা ভোটের পর থেকে শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান রয়েছে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শেরপুরের রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আমাকে জানিয়েছেন শেরপুর সদর 1 আসনে শতকরা 55% এবং শেরপুর 2 আসনে 51.75% ভোটাররা ভোট দিয়েছেন। এই ছিল শেরপুর থেকে সালাম স্টিল ভোটের গাড়ি সর্বশেষ। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর গড়া ম্যাচে ওমানকে 96 রানে হারিয়েছে আয়ারল্যান্ড। এতে চলতি বিশ্বকাপে 3 ম্যাচে প্রথম পয়েন্ট পেল তারা। চলতি টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেতে আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড 236 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 24 রানে 2 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ওমান। সেই বিপর্যয় আর কাটাতে পারেনি তারা। শেষ পর্যন্ত 139 রানে গুটিয়ে যায় তারা। এর আগে শ্রীলঙ্কার কলম্বোয় বি গ্রুপের ম্যাচে টসে হেরে ব্যাটিং করে 5 উইকেটে 235 রানের বিশাল পুঁজি পায় আয়ারল্যান্ড। টি-20 বিশ্বকাপে এটি কোনো দলের সর্বোচ্চ স্কোর। অধিনায়ক লোরকান টাকার 51 বলে সর্বোচ্চ 94 রানে অপরাজিত থাকেন। গ্যারেথ ডিলানি 56 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অর্থনীতি পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলই হবে বিএনপির মূল চ্যালেঞ্জ। নির্বাচনোত্তর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী 297 জনের গ্যাজেট প্রকাশ। মঙ্গলবারের মধ্যে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সদস্যের শপথ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 30টি আসনে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিতের আবেদন জামায়াত ইসলামীর। আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান দলটি। গণভোটে হেয়ার মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে মন্তব্য আলী রিয়াজের। একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি দায়বদ্ধ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন প্রধান উপদেষ্টার। মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে শুভেচ্ছা ডক্টর ইউনূসের। এবং 2008 সালের পর এবারের সংসদ নির্বাচন ছিল গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ইইউ নির্বাচন পর্যবেক্ষক ও কমনওয়েলথ ইলেকশন অবজারভার গ্রুপের মূল্যায়ন। এটিএন বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।